আমার নাম আব্দুল্লাহ। আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি একজন মাদ্রাসার ছাত্র। বর্তমানেও আমি মাদ্রাসায় পড়াশোনা করি। আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই শখ। সেটা হচ্ছে একটা পরীর দেখা পাওয়া। পরী বা জিন দুটোই নাকি একই জিনিস হয়। জিন যাদেরকে দেখা দেয় তাদের কপাল নাকি খুলে যায়, আবার যাদেরকে খারাপ জিনে দেখা দেয় তাদের কপাল নাকি একদম নষ্ট হয়ে যায়। আমি এবং আমার বন্ধু নিলয় দুজনেই সারাদিন এইসব বিষয় নিয়ে পড়ে থাকি। এসব বিষয় নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক বইও পড়েছি, যার কারণে এসব বিষয়ে আগ্রহ অনেক বেশি। সর্বপ্রথম জিনেদের ব্যাপারে আগ্রহ জন্মায় 2011 সালে, যখন একটা পিকনিকে লাইব্রেরিতে গিয়েছিলাম। সেখানে জিন সম্পর্কিত একটা বই দেখেছিলাম এবং সেই বই থেকেই আমার জিনের প্রতি এত আগ্রহ জন্মেছে। জিনের দেখা পাবো, জিনের সাথে জিনের দেশে যাব, বা জিনেদের দেশে সম্পর্কে বেশ কিছু তথ্য ওই বইতে দেওয়া ছিল। তখন আমি বেশ খানিকটা ছোট ছিলাম, সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। জিনদেরকে নিয়ে আমার আগ্রহ শেষ ছিল না। প্রতিনিয়ত নানান রকমের বইতে জিনেদের ব্যাপারে পড়তাম, জিনেদের গল্প পড়তাম, এবং সব মিলিয়ে জিনেদের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। আমার বয়স এখন 21 বছর। হাফেজ হওয়ার আর কয়েক মাসই বাকি। প্রায় 29 পাড়া শেষ হয়ে গিয়েছে, আর এক পাড়া বাকি আছে। এখন পর্যন্ত আমি জিনের দেখা পেলাম না। আমার জীবনে শুধু একটাই আফসোস, হাফেজ হয়ে বের হয়ে যাচ্ছি, অথচ এখন পর্যন্ত কোনো জিনের দেখা পেলাম না। আমার ইচ্ছা যে আমার সাথে একটা জিন থাকবে, এবং সেই জিনটা আমি যা বলবো তাই শুনবে, আমি যা করব তাই করবে, এবং আমি যদি তাকে তাদের দেশে নিয়ে যেতে বলি তাহলে তাদের দেশে নিয়ে যাবে, আমি যদি তাকে উড়াতে বলি সে উড়াতে নিয়ে যাবে। এরকম একটা জিন আমার দরকার। আমি বেশ কিছুদিন ধরেই এরকম একটা জিনের সন্ধান করছি, কিন্তু জিন কি আর হাতের মোয়া নাকি যে সাথে সাথেই পেয়ে যাব। তখন আমার 29 পাড়ার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, 30 পাড়া ধরবো। ওই সময়ে আমি আমার মাদ্রাসা থেকে একটা জায়গায় খতম দেওয়ার জন্য যাই। খতম দেওয়ার জন্য যাওয়ার সময় আমার হুজুর আমাকে বলে, ওইখান থেকে কিন্তু আজকে আসতে পারবা না, আজকে থাকতে হবে। তো যে হুজুরের বাসায় যাচ্ছি বা যেখানে যাচ্ছি, যে মাদ্রাসায় আর কি, ওইখানে একজন হুজুর আছে। তো কথায় কথায় তার সাথে আমার জিনেদের ব্যাপারে আলোচনা হলো। আমি তাকে বললাম, হুজুর, জিন কি আসলে হয় নাকি, বা জিনরা কি আছে আমাদের আশেপাশে, জিনদের দেখা কি পাওয়া সম্ভব? হুজুর হো হো করে হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, জিন সম্পর্কে তো জানোই, জিন নামে একটা সূরাই আছে আমাদের কোরআন শরীফে, সেটা তো পড়েওছ, তাহলে জিনদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না কেন? আমি বললাম, না 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 হুজুর, সেটা না, মানে জিন কি আসলেই আছে নাকি সেটা আমি বোঝাতে চাচ্ছি আর কি। কারণ হচ্ছে কি, আমার জিন দেখার অনেক শখ। আমি সেই ছোট্ট থেকেই জিন ডাকার অনেক পায়তারা করে ফেলছি, কিন্তু কোনো জিনই আমাকে দেখা দেয় না। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে জিন কি আসলেই আছে কিনা। যদি থাকতো তাহলে হয়তো এতদিন আমার কাছে চলে আসতো, দেখা দিত। তখন হুজুর বলল, আরে বোকার ছেলে, জিন জাতি তো অবশ্যই আছে। আমার কাছেই তো দুটো জিন আছে, এই দুটো জিন আমার কাছে নিয়মিত পড়তে আসে। এই কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম এবং অনেক আনন্দিত হয়ে গেলাম। কারণ হচ্ছে গিয়ে হুজুরের কাছে জিন আছে, তাহলে হুজুরকে বললে নিশ্চয়ই সে একটা জিন আমাকে দেবে। আমি বললাম, হুজুর, একটা জিন আমাকে দিয়ে দিন, বা একটা জিনের সাথে কথা বলায় দিন আমাকে। তখন হুজুর বলল কি যে, আরে এরা কি মানুষের মতো নাকি যে সবার সামনে আসবে? এরা আসে মানুষের মধ্যে ভিড়ে, মানুষের মতো করে থেকে পড়াশোনা করে চলে যায়, দেখতে মানুষের মতোই, মানুষের মতো রূপ ধরেই আসে। তো জিন দেখার কি আছে বা করার কি আছে? তখন আমি হুজুরকে বললাম, হুজুর, আমি আপনাকে বোঝাতে পারতেছি না। কারণ হচ্ছে গিয়ে আমার শখ বুঝছেন না, জিন জিন ডাকা, জিনেদের সাথে কথা বলা, জিনেদের সাথে তাদের দেশে যাওয়া, এই বিষয়গুলো আমার অনেক শখ, সেই জন্য আপনাকে বলতেছি। তখন হুজুর বলল, আসলে জিনেরা তুমি যেরকম চিন্তা করো সেরকম না, তারা তাদের জগতে অন্যরকমভাবে থাকে। আর এখানে যে দুজন কামেল জিন পড়তে আসে তাদের বয়স অনেক, প্রায় 350 বছরের উপরে হবে। অবশ্য তারা বাচ্চা, তবুও তারা তোমার সাথে দেখা করবে বলে মনে হয় না। তবুও তুমি যেহেতু এত জোরাজুরি করতেছো, তাহলে বলে দেখবেন, সমস্যা নেই। তখন আমি বললাম কি, হুজুর প্লিজ প্লিজ বলে দেখবেন, কারণ হচ্ছে গিয়ে আমার অনেক শখ জিন দেখার। ওরা কখন আসে বলেন না, আমি তখন আসবো। তখন হুজুর বললো কি যে, আচ্ছা, ওরা তো রাত্রেবেলা আসে পড়তে, এই ধরো রাত্রে 7টা-8টা বাজে পড়তে আসে। আজকে তো রাত হয়ে গেছে, আজকে ওরা পড়ে চলে গেছে। তুমি হচ্ছে গিয়ে কালকে যদি আসতে পারো তাহলে তুমি কালকে দেখাইতে পারবো। তখন আমি বললাম কি, জি হুজুর, কালকে আসতে পারবো। তো ওই দিনকে আমি গেলাম না আর কি। আমার পরের দিন সকালবেলা মাদ্রাসায় ফিরে যাওয়ার কথা ছিল, তো আমি মাদ্রাসায় ফিরে গেলাম না। কারণ হচ্ছে গিয়ে জিন দেখবো বলে আমি হুজুরের ওইখানে থাকলাম। তো হুজুর আর আমি দুজনে মিলে দুপুরে খেলাম,
বিকেল পর্যন্ত আমার ওয়েট হচ্ছিল না, অপেক্ষা হচ্ছিল না, কারণ হচ্ছে জিনদেরকে দেখতে পাবো। তো সন্ধ্যা হলো যখন, তখন সবাই কোরআন শরীফ নিয়ে মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে পড়তে বসলো। সন্ধ্যা হলে এশার আগ পর্যন্ত সবাই পড়তে বসে। তো আমি নিজেও পড়তে বসলাম। পড়ে আমি ওদেরকে মানে ওরা কখন আসবে সেই জন্য আমি হুজুরকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, হুজুর ওরা কখন আসবে, আসতেছে না কেন? তো হুজুর আমাকে বললো কি যে ওরা নাকি আজকে আসবে না, কারণ হচ্ছে গিয়ে যেদিন আসে না সেদিন 7টার বেশি বেজে যায়, অনেক সময় আসে না। তো দেখো 9টা পর্যন্ত অপেক্ষা করে পড়া, এশার আজান পর্যন্ত অপেক্ষা করে দেখো, তখন যদি আসে তাহলে তো দেখা হবে, নাহলে তো হবে না। তো 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, হুজুর আসতেছে না, আমার তো উতলা হয়ে আছে, জিন আসতেছে না, উতলা হয়ে যাচ্ছে, আমি জিনকে দেখবো। তো কতক্ষণ পর দেখলাম জিন আর আসতেছে না, ওদিকে এশার আজান দিয়ে দিছে। তো হুজুরকে আমি বললাম, ধরো হুমিয়া হুজুর আপনি ফাজলামি করেন, কোথায় জিন বলে কিছুই হয় না, আর আপনারা শুধু শুধু ইয়ে করেন, মানে হুজুরের সাথে একটা খারাপ ব্যবহারই করে ফেললাম। তো হুজুর কথাটা শুনে বলো কি যে তুমি বেয়াদবি করতেছো কেন আমার সাথে? তো স্বাভাবিকভাবেই তখন যখন বুঝতে পারলাম যে না, হুজুরের সাথে বেয়াদবি করে ফেলছি, তখন বুঝতে আচ্ছা হুজুর আমি দুঃখিত, আসলে জিন যে হয় না সেটা তো প্রমাণ পেলামই আমি এখানে। হুজুর তারপর বলতেছে আবার বেয়াদবি করতেছো, জিন হয় না মানে? আমি তোমাকে বলছি জিন আছে, আর তুমি কোরআন শরীফ পড়ছো না? আল্লাহ নিজে বলছে জিন, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে তুমি বলতেছো জিন নাই। তো তখন বললাম যে আচ্ছা হুজুর সরি, জিন আছে, মানে হুজুরকে একটু মাফ টাফ চেয়ে তখন ওই রাত্রেবেলায় আমি ওইখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিলাম। যদিও হুজুর নিজেও আমাকে মাফ করে দিছে, তারপরেও আমার কাছে কেমন একটু আনইজি লাগতেছিল। তো তখন রাত এশার নামাজ পড়ে আমি এখান থেকে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে হচ্ছে গিয়ে যে ঘটনা ঘটে আমার সাথে, সেটা আসলে কোনোদিনই ভোলার ছিল না। তো তখন হচ্ছে গিয়ে রাত প্রায় 9টা হবে। ওই মাদ্রাসা থেকে এই মাদ্রাসার দূরত্ব প্রায় কত 2-3 মাইল হবে, 2-3 মাইল আমাকে হেঁটে আসতে হবে। তো আমি স্বাভাবিকভাবে প্রচণ্ড পরিমাণ রেগেছিলাম। তো রেগে থাকার কারণে আমার কোনো কিছু ভালো লাগতেছিল না। তো শুনশান রাস্তা দিয়ে আমি হেঁটে আসতেছিলাম, মন মেজাজ এমনিতেই খারাপ ছিল। তো কিছু দূর আসার পরে দেখলাম কেউ একজন আমার পিছু আসতেছে। তো পিছু আসতেছে কে, এটা শুনে আমার দেখে আমার বিশাল মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এমনিতে আমি একটু বেশি রাগী ছিলাম। তো পিছু আসতেছে দেখে আমি আরেকটু রেগে গেলাম, কে রে তুই পিছু আসতেছিস? একটা থাপ্পড় মেরে দাঁত খুলে ফেলবো একদম। এটা বলার সাথেই জিনিসটা দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। জিনিসটা কী ছিল সেটা আমি বুঝতে পারলাম না, হয়তো কোনো মানুষ ছিল বা কোনো দুষ্টু ছেলে পেলে ছিল। তো আমি সেটা মনে করে সামনের দিকে আগাতে থাকলাম। তো মনে মনে ভাবতে লাগলাম কিছু দূর আসার পরে, এত রাত্রেবেলা এই গ্রামের রাস্তায় দুষ্টু ছেলে পেলে কোত্থেকে আসবে? আর যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় কোনো কারেন্ট ছিল না, কোনো লাইট ছিল না, আমার নিজের কাছেও কোনো লাইট ছিল না। আসমানে অল্প একটু জ্যোৎস্না উঠছিল, সেই জ্যোৎস্নার আলোতে হেঁটে হেঁটে আমি আসতেছিলাম। তো আমার মাথায় হঠাৎ করে খটকা লাগতে শুরু করলো, কিরে এত রাত্রেবেলা, আর পেছন থেকে যে জিনিসটা আসতেছিল সেই জিনিসটা দেখতে তো মানে মনে হচ্ছিল বোরকা পরা, এরকম কিছু একটা, বোরকা পরা, হিজাব পরা, এরকম একটা মেয়ে হবে। তো আমি মনে মনে ভাবলাম কি রে এত রাত্রেবেলা মেয়ে কই থেকে আসবার? মেয়েটা কি আমার সাথে সাথে আসার চেষ্টা করতেছিল, মানে হচ্ছে গিয়ে বোঝাইতে চাচ্ছিল যে সে বিপদে পড়েছে এবং আমার সাথে এসে যাবে, লোকালয় পর্যন্ত যাওয়ার পরে তাকে মানে পৌঁছে দেবো আর কি। তো এটা মনে করে আমি আবার পিছনের দিকে গেলাম, কারণ একলা মেয়ে মানুষ হয়তো ভয় পেতে পারে। আমি বলার সাথে সাথে হয়তো ভয় পেয়ে আমাকে দেখে ভয় পেয়ে গাছের আড়ালে লুকাই গেছে। তো আমি পেছনে গেলাম সেই জায়গাটায়, আবার সেখানে গিয়ে দেখি কেউই নেই, আমি কাউকেই পাচ্ছি না। তো আমি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন আসতে যাব সামনের দিকে, তো তখনই দেখি ওই মেয়ের নাকি কি আমি বুঝতেছি না, সুন্দর বোরকা মতো একটা কাপড় পরা, সাদা ধবধবে, মুখটা ঢাকা, চাঁদের আলোয় ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তাকে। তো সে সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে, আমার সামনে দাঁড়িয়ে আছে এরকম। আর হঠাৎ করে আশেপাশ থেকে জোরে জোরে বাতাস বইতে লাগলো, মানে গাছ, ওইখানে হচ্ছে বাঁশবাগান ছিল একটা, আর পাশে হচ্ছে বড় একটা অশ্বত্থ গাছ ছিল। তো সেই অশ্বত্থ গাছের পাতা কিন্তু বাতাসে বাড়ি খেলে শব্দ হয় অনেক জোরে জোরে। তো সেই অশ্বত্থ গাছের পাতাটা হঠাৎ করে অশান্ত হয়ে উঠলো, আর বাঁশ গাছ প্যার কোনো বাড়ি খাচ্ছিল। বাঁশ গাছ যখন দোলে তখন কেমন একটা শব্দ হয় সেটা তো জানেনি আপনারা। তো সেরকম একটা শব্দ হচ্ছিল। তখন রাতের প্রায় 11টা বাজে। আমি ভয় পাচ্ছিলাম না, কারণ হচ্ছে কি রাতে একটা মেয়ে মানুষের সামনে দাঁড়ায় আছে, সাদা জামা পরা, তার চোখ দুটো দেখা যাচ্ছিল, নীল চোখ, এবং চোখ দুটা মানে দূর থেকে একটু জল করতেছিল, যে স্বাভাবিকভাবে জল যেরকমভাবে করে আর কি। তো আমি স্বাভাবিকভাবে নিলাম জিনিসটা, বললাম কি যে আপনি এত রাত্রেবেলা এই জঙ্গলের মধ্যে কী করতেছেন, হারাই গেছেন নাকি রাস্তা? আমি এরকমভাবে স্বাভাবিকভাবে তাকে
বলার চেষ্টা করলাম কথাগুলো। তো আমি তার কাছে এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে দেখি সে পিছাচ্ছে, আমি যত আগাচ্ছি সে তত পিছাচ্ছে, মানে দূরত্ব কমতেছে না, আমাদের দুজনের দূরত্ব একদমই কমতেছে না। তো কিছু দূর পরে যখন দৌড়ে তাকে ধরতে গেলাম, তখন সামনে দিয়ে সে হুট করে সামনে থেকে গায়েব হয়ে গেল, কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। তো আমি মনে মনে ভাবলাম যে কী রে, এই জিনিসটা কী। তখন আমার একটু ভয় লাগতে শুরু করলো, আসলে এই জিনিসটা কী, কোনো পেতাত্তা বা ভূত টুত নয় তো যে ঘাড় মোটকে খাবে আমার, এরকম কিছু। আমি একটু ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে সাথে সাথে আয়তাল কুরসি পড়তে লাগলাম, জোরে জোরে আয়তাল কুরসি পড়তে লাগলাম, এবং আমার গায়ের লোম দাঁড়ায় যেতেছিল তখন, মানে আমি কী করবো বুঝতে পারতেছিলাম না। তো আমি এক দৌড় মারলাম, মানে আর কোনো থামাথামি নেই, এক দৌড়। এই জিনিস যদি আমাকে ধরে ফেলে তাহলে আমাকে তো মেরে ফেলবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে। তো আমি এক দৌড় মারলাম, তো দৌড় মারলাম, দেখলাম পিছন যে জিনিসটা আমাকে পিছু নিচ্ছিল, পিছু করতেছিল আমার, সেই জিনিসটা সমান দূরত্বে সমান গতিতে আমার সাথে আগাইতেছে। আমি যত জোরেই দৌড়াই না কেন, সেই জিনিসটা সমান গতিতে আমার সাথে সাথে দৌড়াচ্ছে। মানে আমি বাঁচতেছি না, আম্মা বাঁচাও কাইন্দা দিতেছি না, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে গিয়ে আমার আশাটা ঠিক হয় না এত রাত্রেবেলা, আর এই জিনিসটা কী জিনিস আমার পিছু নিছে, আমি তো পুরা অবাক আর কি। তো বুঝতে পারতেছি না কী করব। তো এরকম করে আমি প্রায় মাদ্রাসার কাছাকাছি এসে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমার আর কিছু মনে নাই আর কি। তো আমাকে নাকি ফজরের নামাজের সময় হুজুর যারা নামাজ পড়তে উঠছিল তারা নাকি ওই মাদ্রাসার পেছনে যে জঙ্গলটা আছে, মানে কাছাকাছি চলে আসছিলাম, মাদ্রাসা দেখা যাচ্ছিল কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন সারা রাত কতখানি দৌড়াইছি সেটা আমি নিজেও জানি না, কোন দিক দিয়ে দৌড়াইছি, দৌড়াইতে এখানে এসে হয়তো তখন একটার দিকে হয়তো অজ্ঞান হয়ে গেছে এখানে এসে পড়া। কারণ 2 ঘন্টা যে আমি কীভাবে কাটাইছি সেটা আমি নিজে জানি। আমার মানে জান বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো ওই সময় এসে অজ্ঞান হয়ে আমার আর কিছু মনে নাই। তো ফজরের নামাজ পড়ে যখন হুজুর ওই দিক দিয়ে হাঁটতে যায়, হুজুর দেখে আমাকে নিয়ে আসে এবং চোখে মুখে পানি ছিটায়। তো পানি ছিটানোর পরে আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন আমি তাকে বলি যে এরকম রাতের ঘটনা, তাকে বলি যে এরকম কারণ একটা জিনিসে ধাওয়া করছিল, ভয় পাইছি আমি দেখে। তো হুজুর আমাকে দোয়া টোয়া পড়ে ওই দিন রাত্রেবেলা করলো, বাড়িতে পাঠিয়ে দিল। তো বললো তুমি বাড়িতে চলে যাও। তো আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার যে রুমটাতে থাকি, আমার জ্বর আসছিল ওই দিনকে, অনেক জ্বর আসছিল রাত্রেবেলা। জ্বরের মধ্যে আমি আমার দক্ষিণের ঘরের বারান্দায়, যে ঘরে আমি থাকি আর কি, সেই ঘরে আমি শুয়ে আছি। তো কিছুক্ষণ পর অনেক রাত্রেবেলা আম্মা আমাকে ওষুধ টষুধ দিয়ে সব কিছু দিয়ে ঘুম পাড়ায় রেখে গেল। তো অনেক রাত্রেবেলা, তখন তাই 2টা হবে। তো তখন হচ্ছে গিয়ে আমার ঘরের জানালা খোলা ছিল, যেহেতু দক্ষিণা বাতাস আসতেছিল, দক্ষিণা ঘর বা জানালা খোলা রেখে রাতে জ্বর ছেড়ে দিয়েছিল রাতে 10টা বাজেই। জ্বর খুব একটা প্রবল ছিল না, তবু শীত লাগতেছিল। তো জানালা খোলা ছিল, কারণ হচ্ছে গিয়ে আম্মা খুলে রেখে গেছে, আর আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখি ওই জিনিসটা জানালার গ্রিল ধরে এরকমভাবে দাঁড়ায় আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। মানে আমি বলে বোঝাইতে পারবো না, ওই সময় আমি দেখে জাস্ট জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি তাকে দেখেই কি বলবো, বলে বোঝাইতে পারবো না আমি। তো সে হচ্ছে কি আমার দৃষ্টিতে শকুন দৃষ্টিতে এরকমভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, এত জোরে চিৎকার দিচ্ছি কিন্তু গলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছে না। তো তারপর কিছুক্ষণ পর হয়তো চিৎকার বের হয়েছে নাকি জানি না, আম্মা দৌড়ে আসলো, দৌড়ে আইসা বললো কী হয়েছে। তখন আমি জানালার দিকে হাত বাড়া দিয়ে বললাম কি যে ওই যে। তা আম্মা বুঝতে পারলো যে হয়তো কোনো জিনিস দেখে ভয় পাইছি আবার, তো জানালা বন্ধ করে দিয়ে আম্মা আবার চলে গেল। তো আমি তখন ঘুমাতে পারতেছিলাম না। তো এরকম করে যাই হোক 2 দিন কাটলো, আমার জ্বরটা একটু কমলো। তো আমি মাদ্রাসায় যাবো বলে সিদ্ধান্ত নিলাম, ওই পরের দিন সকালবেলা ওইটা মাদ্রাসায় চলে যাব। তো ওই দিন রাত্রেবেলা হচ্ছে কি আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 10টা বাজে। আমি এমনিতেই ঘুমাইছি, আমার ঘুম আসতেছিল না, তো একটু সুস্থ লাগতেছিল। তো আমি বসে হচ্ছে মাদ্রাসার বই পড়তেছিলাম, একটা হাদিসের বই পড়তেছিলাম আমার ঘরের সোফার উপর বসে। তো তখন হঠাৎ করে জানালার পালগুলো বাড়ি খেতে শুরু করে। তখন পড়তে পড়তে প্রায় 12টা বেজে গিয়েছিল, জানালার পালগুলো বাড়ি খাচ্ছিল। বাড়ি খেতে খেতে হঠাৎ করে মনে হচ্ছে যে বাইরে ঝড় উঠতেছে বা বৃষ্টি টিষ্টি হবে, এরকম একটা অবস্থা। তো আমি স্বাভাবিকভাবে নিচ্ছিলাম জিনিসগুলো, আমার ঘর লাইট জ্বালানো ছিল। তো তখন হুট করে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি একটু আটকে উঠলাম। তো কারেন্ট তো যাওয়ার কথাই, স্বাভাবিকভাবে ঝড় বৃষ্টি হলে কারেন্ট চাই, কিন্তু কিছুক্ষণ পর না বৃষ্টি বাতাস থেমে গেল, জানালার পাল্লা যেগুলো আছে সেগুলো নড়াচড়াও থেমে গেল। তো আমার সামনে আমি একটা জিনিস দেখতে পেলাম, তখন অন্ধকারে দেখা যাচ্ছিল আমার পাশে বসে আছে এবং ঘরটা অন্য একটা গন্ধে মোমো হয়ে গেল, সুবাসে মোমো হয়ে গেল। এরকম সুবাসটা আমি ওই সময় পাই যখন ওই জিনিসটা আমার আশেপাশে ঘোরাফেরা করে। তো আমি এটা দেখেই সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, দেখে বলতে নাকে আসার সাথে সাথেই, যদিও সুবাসটা বেশ চমৎকার,
মানে আমি চিৎকার দিব বলে বোঝাইতে পারতেছিলাম না যে আমি কি করব। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার জিন দেখার স্বাদ মিটে গেছে, আমি জিন দেখবো না। কারণ হচ্ছে গিয়ে হুজুর আমাকে বলছে এটা নাকি জিন আর কি, হুজুর 2 দিন আগে আসছিল এবং এটা নাকি জিন। তো আমার জিন দেখার স্বাদ একদম জন্মের তরে মিটে গেছে, এটা আমি বলতেছিলাম বারবার, আওড়াচ্ছিলাম। তো তখন এই মেয়েটা আমাকে বলে উঠলো খুবই সুন্দর কণ্ঠে, বললো আপনি এত ভয় পাচ্ছেন কেন, আপনার কোনো ক্ষতি তো আমি করছি না। এই কথা শোনার সাথে সাথে আমি একদম শিথিল হয়ে গেলাম, মানে বরফের মতো জমে গেলাম আর কি। তো তখনই হুট করে কারেন্ট চলে আসলো। তো কারেন্ট চলে আসার পরে দেখলাম আমার সোফার সামনের সোফায় খুবই রূপবতী দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে মানে এমনভাবে তাকিয়ে আছে, তার মুখের নাকাবটা অন্যান্য দিন বন্ধ থাকে, আজকে খোলা। মানে তার দিকে তাকিয়ে আমি এক দৃষ্টিতে মানে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি না যে এ কোনো মেয়ে মানুষ নাকি অন্য কিছু। তখন আমি বললাম কি যে আপনি বসুন, মানে আমতা আমতা করে বলে ফেললাম আর কি, আমি কিছু বুঝতে পারতেছিলাম না যে কী করবো আমি। তো তখন সে বসলো, বসে আমাকে বললো কি যে আপনি এত ভয় পাচ্ছেন কেন, আপনার মানে এত ভয়ের কারণ কি? সেদিন কিন্তু আমি আপনার ক্ষতি করার জন্য আপনার কাছে এসেছিলাম না, আপনাকে আমার ওই দিনকে দেখে বেশ ভালো লেগেছিল। আপনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন খুব সুন্দরভাবে, কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছিলেন, যেটা আমার কাছে ভালো লেগেছিল, যার কারণে আমি আপনার পিছু নিয়েছিলাম। এর পরবর্তীতে যতবারই আমি আপনার কাছে এসেছি আপনি আতঙ্কে ভয়ে এতই হয়ে যান, হুজুর মানুষ হয়ে এত ভয় পায় নাকি? আমি জাস্ট হয়ে থাকলাম, তার ঠোঁটের দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে, তার বাচনভঙ্গি, সে এত সুন্দর সাবলীল ভাষায় বাংলায় কথা বলছে, সব কিছু মিলিয়ে মানে তাকে দেখতে মনে হয় না কোনো সে বাংলাদেশি মানুষ বা আমাদের এলাকার মানুষ, মনে হচ্ছে বিদেশি। আর সে আমার ঘরে কিভাবে প্রবেশ করলো এটা আমার প্রশ্ন। কারণ হচ্ছে কি আমার ঘরের দরজা জানালা সব বন্ধ, কোথাও কোনোটা কিচ্ছু খোলা নাই, সব বন্ধ। এবং কিভাবে আসলো সেটা আমি বুঝতে পারলাম না। মানে জানালার এক পাল্লা খোলা ছিল, এক পাল্লা দিয়ে মানুষ কীভাবে ঢুকে সেটা আমার মানে মাথায় ঢুকতেছিল না। আমি জাস্ট এটা চিন্তা করতেছিলাম। তো আমি তাকে সর্বপ্রথম ওইটাই জিজ্ঞেস করলাম, যখন আমার ঘোর কাটলো তার দিকে তাকিয়ে, যে আপনি ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করলেন, আর আপনি কে, আপনি আমার পিছু কেন নিয়েছেন? তখন ওই মেয়েটা কিছুক্ষণের জন্য চুপ করে গেল। আর মেয়েটা যখন কথা বলছিল তার কণ্ঠ এত মিষ্টি, তার ঠোঁট, তার হাত, চোখ, নাক, মুখ, মানে মনে হচ্ছিল যে আল্লাহ নিজে হাতে যত্ন করে তৈরি করছে। মানে আমি বলে বোঝাইতে পারবো না যে আমার কীরকম লাগতেছিল ওই জিনিসটাকে দেখে। জন্তুটা ভূত ছিল নাকি অন্য কিছু ছিল সেটা আমি তখনও বুঝতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে ঘরের ভিতরে কীভাবে প্রবেশ করবে। আর জিন হলে তো তারা অন্যরকম চেহারার হবে, এরকম তো হয় না। জিন কীরকম হয় নাকি? আমি সারা জীবন জিন দেখতে চাইছি, কিন্তু জিন কীরকম হবে নাকি? জিন তো আরও ভয়ানক হয়, আরও তাদের ডানা থাকে, তাদের মানে কালো জামা কাপড় পরে তারা, এরকম আমার একটা বিশ্বাস ছিল। কারণ হচ্ছে কি আমি যেরকমভাবে বইতে পড়ছি সেরকমভাবে তো মিলতেছে না, তাহলে এই জিনিসটা কি আমার মাথায় ঢুকতেছে না। তো আমি তাকে আবার বলে উঠলাম যে আপনি কে, আর আপনি আমার ঘরে কীভাবে প্রবেশ করেছেন, আর আপনি আমার সাথে এখানে কীভাবে আসছেন? আমি বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার ঘরে কীভাবে প্রবেশ করছেন, কারণ হচ্ছে আমার ঘর তো জানালা দরজা সব বন্ধ করা, আপনি আসছেন কীভাবে? তখন এই মেয়েটা বললো কি যে আমি এখানে আসছি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা, নাকি কীভাবে আসলাম সেটা নিয়ে মাথা ব্যথা? তো আমি বললাম কি যে দুইটা নিয়েই আমার মাথা ব্যথা, আপনি দয়া করে একটু বলুন। তখন ওই মেয়েটা বলে উঠলো, আমি আসছি বাতাসের মাধ্যমে, বাতাস যেভাবে আপনার ঘরে ঢোকে সেইভাবে আসছি। তো আমি মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না, মানে তার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না। সে এত রূপবতী দেখতে, এবং তাকে দেখার মোহ যেন শেষ হচ্ছিল না। তো কিছুক্ষণ পর আম্মা দরজা নক করলো ঘরের, কারণ হচ্ছে কি রাত্রেবেলা খাই নাই, সে ওষুধ নিয়ে আসছে। তো দরজা নক করলাম, আম্মা আসতেছি। আমি দরজা খুললাম, তাকে বললাম কিছু আপনি একটু লুকান না, কারণ আম্মা দেখলে ঝামেলা আছে। তো আম্মা ঘরের ভিতর প্রবেশ করে খাবারগুলো আমার টেবিলের উপর দিয়ে গেল। আর কিছু আপনি এখানে আছেন কেন? আমি মানে ইশারা দিয়ে বলতেছিলাম সরেন সাইডে যান, এরকম ইশারা দিয়ে বলতেছিলাম। কিন্তু অদ্ভুত বিষয়, আম্মা আমার ঘরে প্রবেশ করলো, কিন্তু ওই জিনিসটাকে সে দেখলোই না, মানে সে ওইদিকে তাকায়ও কিন্তু দেখলোই না। আমার মানে মাথায় কিছু ঢুকতেছিল না যে আসলে কী ঘটতেছে আমার সাথে, এগুলো কি স্বপ্ন দেখতেছি আমি নাকি অন্য কিছু। তখন মানে আমি তাকে বারবার ইশারা করে বলতেছি আপনি সরেন, আম্মা দেখলে ঝামেলা আছে, মানে একটা ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ থাকলে ঝামেলা না। তো আম্মা খাবার টাবার দিয়ে স্বাভাবিকভাবে চলে গেল, তো কোনো কিছু জিজ্ঞেস করলো না। তখন আমি বললাম কি যে কী ব্যাপার, কী হইলো, আম্মা আপনাকে কিছু বললো না কেন? তখন ওই মেয়েটা বললো কি যে দেখতে পেলে না বলবে। আমি সাথে সাথে অবাক হয়ে গেলাম, অবাক হয়ে মানে বসে পড়লাম সোফার উপর। দেখতে পেলে মানে আপনি কি অদৃশ্য হতে পারেন নাকি? তখন ওই মেয়েটা বলে উঠলো কি যে
অদৃশ্য হতে পারি মানে আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আমি কি, কোন মাকলুকাত? আমি খানিকক্ষণ চুপ হয়ে গেলাম এবং বললাম কি যে না, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কোন মাকলুকাত। তখন সে বলে উঠল, আমি একটা জিন। এই কথা শোনার সাথে সাথে মানে আমি আকাশ থেকে পড়লাম। আপনি একটা জিন? জিনেরা এত সুন্দর হয় নাকি? আর জিনেদের মধ্যে এত সুন্দর যে আমি বিশ্বাস হচ্ছে না। আপনি না, আপনি মিথ্যা কথা বলতেছেন আমাকে, আপনি কোনো জিন টিন না, কিচ্ছু না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আপনি কি সত্যি করে বলেন। তো ওই মেয়েটা বললো কি যে আমি জিন, এবং জিন জাতিদের মধ্যে যে মেয়ে হয় আমি হচ্ছে মেয়ে জিন। আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না? আপনাকে কি আমি কিভাবে বিশ্বাস করাবো যে আপনার ঘরের ভিতর প্রবেশ করছি, আপনার মা আমাকে দেখতে পাই নাই, আমি চাইলে এখন চলে যেতে পারি, চলে যাবো? তো এই কথা বলে সে ফট করে এখান থেকে গায়েব হয়ে গেল। আমার মানে ঘোর কাটতেছিল না, আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। জিনটা কোথায় গেল? আসলে কি জিন? তাকে দেখার এত শখ, এত কাছ থেকে আমি জিন দেখতে পেলাম, কিন্তু তাকে হারাই ফেললাম নাকি? জিন, ও জিন, কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি আসেন। এটা বলেই আমি তাকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার পেছন থেকে সেই সুবাসটা আবার আসছে। আমি দেখলাম পরীটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি হাসতে শুরু করলাম এবং আমার অনেক দিনের মাকসাদ পূর্ণ হলো। কারণ হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকেই জিন চাইতাম, কিন্তু একটা পরী যে পেয়ে যাব এটা আমি কখনো কল্পনা করিনি। পরী বলতে যে কিছু হয় সেটা আমি বিশ্বাসও করতাম না। আর এটা যে এত সুন্দর, এই মেয়েটা এত সুন্দর, আসলে তো সে মেয়ে নয়, সে হচ্ছে একটা পরী। আমি চাইতাম যে একটা জিন আমার কাছে আসুক, আমি জিনকে যা বলবো সে তাই শুনবে। জিনকে যদি বলি উড়িয়ে নিয়ে যেতে, সে উড়িয়ে নিয়ে যাবে। জিন দিয়ে আমি নানান কাজ করাবো, নানান গায়েবী কাজ করাবো, অলৌকিক কাজ করাবো, মানুষকে অবাক করে দিব। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে জিন বলে কিছু আছে, এবং জিন তো দূরের কথা, পরী বলতে যে কিছু আছে সেটা আমি জানতামই না। এই প্রথমবার জানতে পারলাম যে পরী বলতে কিছু আছে, এবং একটা পরী আমাকে দেখা দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম এবং খুশিতে গদগদ হচ্ছিলাম। তখন এই পরীটা বলল, কি এবার বিশ্বাস হলো তো? আমি বললাম কি যে আলবাত বিশ্বাস হয়েছে, আমার ঢের হয়েছে। আর আপনাকে পেয়ে আমি সত্যিই খুবই খুশি। আপনি যে এত সুন্দর সেটা আমি জানতাম না, এত সুন্দর কিভাবে হতে পারে? তখনই পরীটা বলল কি যে হয়েছে, আর প্রশংসা করেন না, আমি এত সুন্দরও না, আর আপনি আমার থেকে বেশি সুন্দর। বলা বাহুল্য আমি অনেক সুন্দর ছিলাম, এবং সেই সাথে অনেক সুদর্শন ছিলাম, দেখতে অনেক ভালো লাগতো আমাদেরকে। তখনই পরীটা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসি, আজকে আমার যেতে হবে। জিননগরী থেকে ডাক পড়েছে, একজন জিন মাত্রই খবর দিয়ে গেল যে বাবা নাকি অসুস্থ, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তাই বলে সে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমার ঘরের দেয়াল ভেদ করে সে চলে গেল। আমি থ হয়ে তাকিয়ে থাকলাম, মানে এটা কি ঘটছে আমার সাথে? সত্যি কি এসব কিছু ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি, কিছুই বুঝতে পারছি না। আমার সারা রাত ঘুম হলো না। আমি ওই দিনকে মানে একটা ফ্যান্টাসির মধ্যে কাটালাম। আম্মা খাবার রেখে গিয়েছে, সেই খাবার পর্যন্ত খেলাম না। আমি ওই পরীটার মুখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম, বা তাকে দেখে এত বেশি বিহ্বলিত হয়ে গিয়েছিলাম যে খাবার দাবার সব কিছু ভুলে গিয়েছি। আগামীকালকে যে মাদ্রাসায় যেতে হবে সেই বিষয়টা আমি ভুলে গেছি একদম। পরের দিন রাত্রেবেলা আমি কিভাবে ঘুমিয়ে পড়ছি জানি না, পরের দিন ঘুম ভাঙছে জোহরের আজানের একটু আগে। আম্মা আমাকে ডাক দিয়ে গেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠি নাই। কারণ হচ্ছে গিয়ে ঘুম পাচ্ছিল অনেক, কারণ অনেক রাত করে ঘুমাইছি, ফজরের একটু আগ দিয়ে ঘুমাইছি, ফজরের নামাজও পড়ি নাই, মানে এত পরিমাণ এক্সাইটেড ছিলাম আমি। তো এরপরে আম্মা আমাকে যখন ডাকলো, মানে একদম হুড়ুম পাড়ুম করে উঠলাম, এবং উঠেই আমি পরীটার সন্ধান করতে লাগলাম যে সে কোথায়, আর আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি। আমার বিশ্বাস হচ্ছিল না। তো আমি শিওর হওয়ার জন্য আমি টেবিলের খাবারটার দিকে একটু নজর দিলাম, দেখলাম কি যে টেবিলের খাবারটা আমি খাই নাই, এবং আম্মা আমাদের বলছে কি যে মানে স্বপ্ন ছিল না, এটা কোনোভাবেই স্বপ্ন ছিল না। তো আমি স্বাভাবিকভাবে ওই দিনকে উঠে খেয়ে দিয়ে দুপুরবেলা নামাজ পড়ে মাদ্রাসায় চলে গেলাম। তো কোনোভাবেই আমার পড়ালেখায় মন বসতেছিল না, কেন হচ্ছে গিয়ে পরীটা কোথায় গেল, এবং সে কি আসলেই আমার কাছে আসছিল নাকি। আর এটা তো মিথ্যাও হতে পারে না, কারণ হচ্ছে গিয়ে তাকে আমি 2-3 দিন দেখছি, সে আমার কাছে আসছে, আমাকে দেখা দিছে, এবং সব কিছু মিলাইয়া মানে সে আসছিল, এটা আমি শিওর যে সে আসছিল। এরপরে আমি মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসায় গিয়ে কয়েকদিন আমার তো একদমই মানে তাকে ছাড়া ভালো লাগতেছিল না, কারণ হচ্ছে কি একটা জিন, আমি গত রাতে কিন্তু অনেক খুশি ছিলাম, একটা জিনকে আমি দেখেছি, এবং মানে আসলে সে জিন না, আমি তো জিন চাইতাম, জিন না, সে হচ্ছে একটা পরী। তো এই পরীটার অপেক্ষা আমি করতে লাগলাম।
তো স্বাভাবিকভাবে 2 দিন কেটে গেল। 2 দিন আমি পড়ালেখা কিচ্ছু করতেছিলাম না, খাচ্ছিলাম না ঠিকমতো। কারণ হচ্ছে কি আমি এক্সাইটেড ছিলাম। আমি তাকে ডাকতাম বাইরে গিয়ে, যখন রাত হইতো তখন আমি তাকে বাইরে গিয়ে ডাকতাম। তার নামটা আমার জানা হয়নি, বা সে কোথায় থাকে তাও আমার জানা হয়নি। সে কি আদৌ পৃথিবীতে থাকে নাকি অন্য কোথাও থাকে তাও আমার জানা হয়নি। তো যেহেতু সেদিনকে সে যে কাজগুলো করছে তাতে বিশ্বাস হওয়ার মতো যে সে একজন জিন বা জিন জাতিদের মধ্যে এবং সে পড়ি আর কি, আমার সেটা বিশ্বাস হচ্ছিল। কারণ সে আম্মা তাকে দেখতে পায় নাই, তারপরে সে দেয়াল ভেদ করে বের হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, গায়েবী কণ্ঠে কথা বলছে। এগুলো তো মানে যেভাবে আমি পড়ছিলাম বইতে বা যেসব সম্পর্কে রিসার্চ করছিলাম সব বিষয়ের সাথে মিলে যায় আর কি, একদম মিলে যায়। তো স্বাভাবিকভাবেই সব মিলিয়ে আমার কাছে অন্যরকম লাগতেছে, সে আসতেছে না কেন। আমি আবার সেইখানে গেলাম যেখানে তার সাথে আমার দেখা হয়েছিল, এবং আমি অতি উৎসাহিত হয়ে ওই দিনকে আমি হুজুরের কাছে পর্যন্ত চলে গেলাম, যে হুজুর এরকমভাবে, মানে তাকে বলে দিলাম আমি যে এরকমভাবে একটা পরী আমার কাছে আসছিল এবং সে হচ্ছে গিয়ে আমাকে এরকমভাবে মানে দেখা দিছে, আমার বাসায় আসছিল, তার সাথে কথা বলছে, আম্মা দেখতে পারে না, এরকমভাবে ঘর থেকে বের হয়ে গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে। তো হুজুর অনেকটা খিলখিল করে হেসে দিল যে পরী বলতে কিছু আছে নাকি, আর পরীটা কি এত সুন্দর হয় নাকি। হুজুর নাকি নিজেও পরী দেখছে, মানে পরী বলতে হচ্ছে গিয়ে ওই জিনাদের মেয়ে জিন যারা, তারা কিন্তু দেখতে অনেক কুৎসিত হয়, ভয়ানক হয়, এরকম হয়। তো হুজুর নাকি নিজেও দেখছে। ওর হুজুরের যে 2জন স্টুডেন্ট আছে, জিন স্টুডেন্ট, তাদের সাথে নাকি হুজুর একবার তাদের দেশে গেছিল এবং সেখানে গিয়ে ওরকমভাবে দেখছিল যে আর পরীরা সচরাচর সামনে কারোর সামনে আসে না। তো আমি নাকি ঢপ দিচ্ছি বা মিথ্যা কথা বলতেছি, সব হুজুর বললো। তো বললো কি যে তুমি মিথ্যা কথা বলতেছো কেন, এরকম বলতে কিছু হয় না, আমি তাদের দেশে গিয়ে দেখছি। তো এটা শোনার পরে আমার ভীষণ রাগ উঠে গেল। কারণ হচ্ছে গিয়ে তাহলে ওই জিনিসটা কী ছিল, ওই জিনিসটা আমার কাছে আসলো কীভাবে? হুজুর যেহেতু বলছে যে কিচ্ছু নাই, তাহলে এই জিনিসটা কীভাবে আসলো আমার ঘরের মধ্যে, বা এভাবে গায়েব হয়ে গেল কীভাবে? আমার হুজুরের কথার উপর বিশ্বাস করলাম, কারণ সে হয়তো হচ্ছে জিন নগরীতে গিয়েছিল এবং সে তো জিন পালে, সে জিন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, সে জানে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি হুজুরকে বললাম কি, আচ্ছা হুজুর ঠিক আছে তাহলে আমি যাই। ওই দিনকেও ওইখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। আর আমি যে ওইখানে গেছি আমাদের মাদ্রাসা হুজুর সেটা জানে না, কারণ হচ্ছে কি আমি কাকে বলে আসি না, আমি মূলত হচ্ছে কী করে বেড়াচ্ছিলাম আমি নিজেও জানি না। তো ওই দিন রাত্রেবেলা দিনকে আসতেছিলাম আর হচ্ছে গালি দিতে আসতেছিলাম যে আমার সাথে কে এরকম করলো, কে শয়তানি করলো, বা মানে এক প্রকার বিশ্বাস করতেছিলাম না আমি। তো ওই দিন রাত্রেবেলা তখন হয়তো মাগরিবের নামাজ পড়ে আমি ওই দিক থেকে আসতেছিলাম, একটু সন্ধ্যা, তো মাগরিব মানে সন্ধ্যা নেমে আসছে। তো আমি বাঁশ ঝাড়ির নিচ দিয়ে আসতেছিলাম, তখন হুট করে সেই গন্ধটা আমার বাতাস নাকে আমার ভেসে আসতে লাগলো, সেই একই গন্ধটা, যে গন্ধটা আমি এর আগে পাচ্ছিলাম। তো আমি তাকে তখনই বললাম, এই তুমি কে, আর আমার এরকম পিছু নিচ্ছ কেন, আর তুমি নিশ্চয়ই কোনো শয়তানি করতেছো আমার সাথে, কোনো শয়তান মেয়ে, তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো, আর কিসের জন্য এগুলো করতেছো, কোন পারফিউম লাগায় আসছো, তাড়াতাড়ি বলো। তো ওই মেয়েটা তখন দেখি দূরে দাঁড়ায় আছে, দূরে এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে এবং আগের থেকে আরও সুন্দর একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে বললাম কি যে তুমি ফাজলামি করতেছো আমার সাথে, তুমি নাকি পরী বলতে তো কিছু হয় না, হুজুর বলল। তখন ওই পরীটা বললো কি যে তোমার হুজুর কোন ঘোড়ার ডিম জানে, হুজুর তো কিছু জানে না। আসলে ওই হুজুরের কাছে কোনো জিন টিন কিচ্ছু নাই, হুজুরের কাছে কোনো জিনটিন কিছু নেই, ও তোমাকে ঢপ দিছে। কিসের জন্য? তুমি যখন হুজুরের কাছে গিয়েছিলে তখন আমি ওখানে ছিলাম। তো হুজুরের কাছে কোনো জিনটিন নাই, ও হচ্ছে গিয়ে তোমাকে মিথ্যা কথা বলছে, যাতে করে মানে একটু ভাব দেখানোর চেষ্টা করছে। তো আমি তাকে বললাম কি যে তুমি মিথ্যা কথা বলছো না, তার কি প্রমাণ আছে? তো ওই পরীটা বললো কি যে আমি মিথ্যা কথা বলতেছি না, কারণ এখন আমি তোমাকে সাথে করে আমার দেশে নিয়ে যাব, যেখানে আমি আসলে থাকি, বা আসলেই যে আমি একটা পড়ি সেটা আমি তোমাকে দেখাবো। তো আমি বিশ্বাস করতেছিলাম না, মানে হচ্ছে কি তাকে একটু বাজায় দেখতে চাচ্ছিলাম। তো আমি বললাম কি যে আচ্ছা তুমি আমাকে পাইলা কিভাবে, বা আমি যে পরি বা জিনের সাথে দেখা করতে চাই, তুমি পাইছো কিভাবে? তখন ওই মেয়েটা বললো কি যে, মানে পরীটা বললো কি যে তুমি যে সেদিন হুজুরের সাথে ঝগড়া করে বা ওই দিন রাত্রেবেলা আসতেছিলা, তখন আমি তোমাকে দেখছিলাম ওইখান থেকে, মানে হচ্ছে কি তোমার কৌতূহল দূর করার জন্য, বা তুমি যেটা চাচ্ছ অনেক দিন থেকে, এটা আমি যখন জানতে পারছি তখন আমি ভাবলাম যে হয়তো তোমাকে একটু ভয় দেখাই। তো পরবর্তীতে যখন তোমাকে আমি দেখলাম কাছ থেকে, তোমাকে দেখে আমি মানে তোমার মায়ায় পড়ে যাই, এক কথা বলতে গেলে তোমার প্রেমে পড়ে যাই, মানে তোমাকে ভালো লেগে যায়, এবং তারপর থেকেই তোমার আশেপাশে আছি, তোমার সাথে থাকতে ভালো লাগে, সেই জন্যই তোমার সাথে আছি। তুমি নিশ্চয়ই দেখতেছো যে তোমার পিছু পিছু ঘুরতেছি আমি। তো প্রতিটা আমি তখন বললাম কি যে আসলে কি তাই সত্যি? আমি তো এত সুন্দর না দেখতে, তাহলে আপনি এটা কেন বলতেছেন যে আপনি আমাকে পছন্দ করেন? তখন পরীটা বললো, দেখো পছন্দ তো আমার,
সেহেতু তোমাকে আমার ভালো লাগে। তুমি ওইদিনকে ওই রাস্তা দিয়ে আসার সময় কিন্তু গজল গাইতে গাইতে আসতেছিলা। এই বিষয়গুলো আমার ভালো লাগে এবং তোমাকে আমি কয়েকদিন যাবত দেখছি, তো দেখে আমার ভালো লাগতেছে। তো আমার মনে প্রশ্ন জাগলো যে আপনি বাংলা ভাষা কেমনে জানেন? আপনি তো একজন পড়ি, আমি মানলাম যে আপনি পড়ি একজন জিন, আপনি বাংলা ভাষায় কেমনে কথা বলতেছেন? তখন উনি বললো কি যে আমরা সবই পারি, আমাদের অনেক অলৌকিক ক্ষমতা আছে এবং অলৌকিক ক্ষমতা গুণে আমরা সব কিছু করতে পারি। তো তারপর বললাম কি যে ঠিক আছে, তাহলে আমাকে একটু কাজ করেন, আমাকে উড়ায় দেখান একটু, যদি পারেন তাহলে আমি বিশ্বাস করব। তো এটা বলার সাথে সাথেই পরীটা আমাকে কী করলো, প্রায় 5 হাত উপরে তুলে ফেললো এবং আমি হাওয়ায় ভাসতেছি। আমি মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তো আমি টোটালি একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে কী হচ্ছে। তো আমি বললাম কি সেদিনকে ওইভাবে চলে গেলেন কেন, আর খোঁজ নাই আপনার আমি খুঁজে পেতেছিলাম না। তখন সে বললো কি যে আসলে আমার বাবা একটু অসুস্থ হয়ে গেছিলো, মানে হচ্ছে আমার বাবা হচ্ছে জিন, যে জিন তো বলে দেখেন নাই, চলো আপনাকে জিন দেখাই নিয়ে আসি। তো এটা বলার পরে সে আমার হাত ধরে বসলো এবং হাত ধরার সাথে সাথেই আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম। তার হাতটা এত নরম ছিল এবং তার গায়ের সেই সুবাসটা আরও প্রবল হতে লাগলো এবং এই ঘ্রাণটা আমাকে মানে মাতাল করে দিচ্ছিল, এরকম একটা ঘ্রাণ। তো তার সাথে করে আমি গেলাম আর কি। সে আমাকে হাওয়ায় ভাসিয়ে দেখলাম কি যে সব কিছু নিচে ছোট্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি ভাসতেছি আমি হাওয়ায়, সে উড়ায় আমাকে অনেক দূরে নিয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম, ভয় তাকে আমি জড়ায় ধরলাম। তো এটা হয়তো ভয়ে হয়েছিল, কিন্তু সে বিষয়টাকে হচ্ছে গিয়ে একটু লজ্জাজনক, মানে একটু লজ্জা পাইছি যে তাকে যখন জড়ায় ধরছি আমি। তো এত উপরে স্বাভাবিকভাবেই পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো জড়ায় ধরার পরে সে আর কিছু বলে নাই আমাকে। তো আমি তাকে জড়ায় ধরে এরকমভাবে চোখ বন্ধ করে ফেললাম। তো তাকে জড়ায় ধরে আমার এত ভালো লাগতেছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। মানে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো এরপরে আমরা দুজনে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। তো এই জায়গাটা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত এবং এইখানে আমি যেটা দেখতেছি যে এখানে দিন, মানে আমাদের এখানে যেহেতু সন্ধ্যা ছিল আর এখানে দিন, এখানে এখন পর্যন্ত সূর্য দেখা যাইতেছে, আর আরেক পাশে হচ্ছে গিয়ে চাঁদ দেখা যাইতেছে, চাঁদের আলো মানে অন্ধকার এক পাশে, আরেক পাশে হচ্ছে আলো। তো জায়গাটা কোথায় আমি সেটা বুঝলাম না। তো আমি বললাম কি যে এই জায়গাটা কোথায় আর আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? তখন ওই মেয়েটা বললো, মানে পরীটা বললো, এটা হচ্ছে জিননগরী, যেখানে আমরা বসবাস করি। জায়গাটার নাম হচ্ছে কুকাবনগর এবং এই কুকাবনগরে জিনেদের সব বসবাস। এবং আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, সরি আপনি তো, তোমাকে তো আপনি বলি না, তুমি বলি। তো তুমি যেখানে দাঁড়ায় আসো এটা হচ্ছে কি আমার রুম এবং আমার ঘরের বারান্দা যেখানে আমি থাকি। যদিও তোমাদের মতো এরকম বিল্ডিং টিল্ডিং বা ওরকমভাবে আমরা বসবাস করি না, আমরা একটু অন্যভাবে বসবাস করি। তো দেখো আমাদের ঘর তোমাদের তোমাকে পছন্দ নাও হইতে পারে, তো এরকমভাবে দেখো সব কিছু তোমার ভালো লাগতে পারে। এবং সে মানে আমাকে এক প্রকার আপ্যায়ন করে এখানে নিয়ে আসছে। এবং আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানটা তো দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো আমি বললাম কি যে এটাকে আসলেই কুকাবনগরী, মানে জিনদের পরি, মানে পরিস্থান যেখানে পরীরা থাকে। তখন মেয়েটা বললো কি যে ভাই তুমি এখান থেকে যাও তো, তোমার আর কতভাবে বিশ্বাস করা, তুমি বলো, তুমি বারবার এক জিনিস বলতেছো। মানে ওনার মুখে ভাই শুনে আমি জাস্ট মানে একটু রাগান্বিত হয়ে গেলাম যে তুমি আমার ভাই বলতেছো কিসের জন্য। মানে আমিও তাকে মনে মনে পছন্দ করি, সে তো সে ভাই বললে একটু খারাপ লাগবে। তো মেয়েটা বললো কি যে তোমাদের ভাষায় বললাম, তোমাদের কাছ থেকেই তো শিখছি, তোমরা যেভাবে কথা বলো সেইভাবেই শিখছি আমি। তো মানে অবিকল আমার মতো কথা বলতেছিল, হয়তো আমার কাছ থেকে ভাষাটা কপি করতেছিল। তো কপি করতেছিল না কি করতেছিল সেটা বুঝতে পারিনি আমি, কিন্তু সে মানে একদম পরিষ্ঠ বাংলায় কথা বলতেছিল। তো ওরকম করে ওই দিন তার সাথে আমি থাকি, মানে হচ্ছে গিয়ে ওইখানে সে তার রুমে হচ্ছে গিয়ে একটা বিছানা করে দেয় আমাকে। আমি রাত্রেবেলা ওইখানে ছিলাম, সে অন্য রুমে ছিল এবং সে হচ্ছে গিয়ে তার নিজস্ব ঘর এটা। সে হচ্ছে গিয়ে এখানে হয়তো কোনো বড় ঘরের কোনো মেয়ে হবে, মানে হচ্ছে বড় ঘরের বলতে কোনো অ্যারিস্টোক্র্যাটিক, মানে হচ্ছে গিয়ে সম্ভ্রান্ত জিনের মেয়ে। তো তার জন্য এখানে একটা প্রাসাদের মতো তৈরি করে দেওয়া হয়েছে। তো তার সাথে আমি যখন রাত্রেবেলাতে খাইতে বসলাম, তো তারা একটু অদ্ভুত খাবার খাচ্ছিল, এই ধরনের খাবার এর আগে আমি কোনোদিন খাইনি, বা মানে তারা আমার সাথে খাইতে বসেনি আর কি, আমাকে আলাদাভাবে দিয়েছিল। তো আমার জন্য 7 পাকওয়ান তৈরি করা হলো। 7 পাকওয়ান বলতে তো আপনারা অনেকেই বুঝছেন বা চিনেন, মানে এক টেবিলে অসংখ্য ধরনের খাবার থাকে। সেই খাবারগুলো মানে টেবিল ভর্তি খাবার, মাছ মাংস, তারপরে অদ্ভুত ধরনের দেখতে মিষ্টি। এই ধরনের মিষ্টি আমি আমার জীবনে কোনোদিন দেখি না এবং খাইও নাই, মানে একটু অদ্ভুত ধরনের দেখতে। তো এই মিষ্টিগুলো আমার এত দুর্দান্ত, মানে বলে বোঝাইতে পারবো না, এত স্বাদের মিষ্টি আমি জীবনে খাই নাই। তো এরকম করে ওই দিন খাইলাম, আমি একদম পেট ভরে খাইলাম। এবং আমাকে থাকতে দেওয়া হলো হচ্ছে গিয়ে প্রায় 7 তলা কি 8 তলা হবে এরকম একটা ইমারত, লম্বা টাওয়ারের মতো ইমারত, এবং সেই ইমারতের মধ্যে আমাকে থাকতে দেওয়া হলো। তো স্বাভাবিকভাবে এখানে দেখতেছি যে আমি সূর্য ডোবে না, মানে রাতও হয় না দিনও হয় না, এক পাশে সূর্য এক পাশে রাত, এক পাশে দিন এক পাশে রাত, এরকমভাবে দেখা যায়। মানে এরকম অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের আগে আমি কোনোদিন দেখি নাই। তো এরকমভাবে
তার সাথে দিন থাকলাম, আমি রাত্রেবেলা ঘুমাইলাম, আমি ঘুমার পরের দিন সকালবেলা উঠে দেখি কি যে পরীটা আমার রুমের, আমার যে বিছানা আমাকে ঘুমাইতে দিছে সেই বিছানার পাশে বসে আছে আর কি, বসে আমার দিকে তাকায় রয়েছে। তো আমি হুট করে লাফ দিয়ে উঠলাম, বললাম কি যে তুমি আমার দিকে এরকম তাকায় আসছো কেন, কি হয়েছে? তখন পরীটা বললো কি যে তোমাকে তো আমি সারা রাত ভরেই দেখতেছি, তুমি যখন থেকে ঘুমাইতেছো তখন থেকে আমি তোমাকে দেখতেছি, মানে তোমাকে দেখার ঘোর আমার কাটতেছে না, মানে তোমাকে দেখতে ভালোই লাগতেছে, তো ভালোই লাগতেছে, দেখেই যাচ্ছি। তখন আমি বললাম কি যে কি প্রেমে পড়ছেন নাকি আমার ম্যাডাম আপনি? তো পরীটা বললো কি যে হ্যাঁ সেরকমই বলতে পারো। তো কিছুক্ষণ পর দুজন জিন আসলো, জিনদেরকে এর আগে আমি কখনোই দেখিনি। দুজন জিন আসলো, কিন্তু তাদেরকে দেখতে মানুষের মতোই, এরকম মানুষের মতো জিনরা কি মানুষের মতো হয় নাকি? অবশ্য ওই মেয়েটাও দেখতে, মানে ওর নাম হচ্ছে গিয়ে রুবাইয়া, তো রুবাইয়া দেখতে তো মানুষের মতো। তো তখন আমাকে রুবাইয়া জিনিসটা ক্লিয়ার করলো, আসলে জিনদেরকে যেরকম দেখতে হয় আমি তো তোমার সামনে সেরকম রূপ ধরে আসিনি, বা ওরাও জিনেদের রূপ ধরে আসেনি, ওদেরকে দেখতে অন্যরকম হয়, মানে তুমি মানুষ আসছো যেহেতু, সেহেতু তোমার সামনে এরকমভাবে আসছে। আর এখানে হচ্ছে কি আমি তোমাকে লুকায় নিয়ে আসছি, হচ্ছে আমার প্রাসাদে কাজ করে দাসীরা, তো এরাও কিন্তু জানে না যে, মানে এরা জানে যে তুমি মানুষ, কিন্তু এরা আব্বাকে বলবে না, কারণ হচ্ছে কি আব্বা জানলে সমস্যা আছে, কারণ হচ্ছে জিন পড়তে তো মানুষ আনাটা, মানে যারা আসে তারা কয়েদি হিসাবে আনে, এবং তাদেরকে আর কখনো ফেরত দেয় না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এটা হটফুট করে বলে ফেললো সে, এবং বলার সাথে সাথেই আমি বললাম কি যে কি সত্যি কথা বলছেন? মানে আমিও তাকে কয়েকদিন যাবত মনে মনে বেশ পছন্দ করি, মানে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই। তো সে হট করে এটা বলে ফেলার পরে আমি বললাম কি যে আচ্ছা বুঝতে পারছি। তো যাই হোক, সে একটু লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল। আমি গোসল করতে গেলাম, ওইখান থেকে গোসল করা হচ্ছে কি আমাকে একটা ঝর্ণায় নিয়ে গেল। সেই ঝর্ণাটা অসম্ভব রকম সুন্দর ঝর্ণা, মানে এরকম সুন্দর ঝর্ণা এর আগে আমি কখনোই দেখিনি, মানে এটা কোন জায়গা আমি তাকে জিজ্ঞেস করব, সেই জন্য আমি চিন্তা করলাম। তো আমি ঝর্ণায় গোসল করলাম, আমাকে খুব সুন্দর একটা পাঞ্জাবি, তারপর হচ্ছে মানে অদ্ভুত দেখতে পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি এরকম পরি নাই, তারপরে টুপি জুব্বা এগুলো দেওয়া হলো, সব কিছু দিয়ে একটা সুগন্ধি দেওয়া হলো, সুগন্ধিটা লাগাইলাম আমি। তো কিছুক্ষণ পরে পরিটা আসলো, বলো কি যে বাহ আমার রাজকুমারকে তো খুব চমৎকার লাগতেছে, মানে তার সাথে এত ইন্টিমেট সম্পর্ক হয়ে যাবে আমি কল্পনা করিনি, এবং আমি কোনোদিন ভাবতেও পারিনি যে জিন দেখতে চাইবো, আমার সামনে পরি চলে আসবে এবং পরিটাকে আমাকে পছন্দ করে ফেলবে এবং সে আমার সাথে থাকতে চাবে। এটা আমি বিশ্বাসই করিনি, এটা আমি কখনো ভাবিও নাই। তো এরকম ভাবে সে আমাকে হচ্ছে গিয়ে নিয়ে গেল ঘুরতে। তো এটা শোনার পরে মনে হচ্ছে গিয়ে আমি স্বর্গে বসবাস করতেছি। তো সে আমাকে ওই দিন হচ্ছে গিয়ে নিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর দেখতে, মানে এরকম সুন্দর জায়গায় আগে আমি কখনোই দেখি নাই। তো আমাকে নিয়ে সে আবার প্রপোজ করলো যে দেখো আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি। তো একটা পরি যখন কাউকে পছন্দ করে কোনো ছেলেকে, তখন সে সারা জীবন তার সাথে থাকতে চায়। তো আমিও তাকে বললাম কি যে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি এবং তোমার সাথেই থাকতে চাই, এবং সে আমার হাত ধরে সেখানে আমার কাঁধে মাথা রেখে বসলো। তো আমার মানে এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি অন্য একটা জগতে ছিলাম, সব কিছু মিলিয়ে আমার সব কিছু ভালো লাগতেছিল অনেক বেশি। পরীটা আমাকে প্রপোজ করেছে, আমি পরীর রাজ্যে বসে আছি, পরীটা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি, আমরা দুজন ভালোবাসা একদম ডুবে যাচ্ছি। পরীটা আমার দিকে তাকিয়ে বলল আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তোমাকে আমার ভালো লাগে এবং তোমাকে আমি ভালোবাসি। এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরল। আমার ভেতরে কি হয়ে যাচ্ছিল সেটা শুধুমাত্র আমি জানি। আমি তাকে বললাম আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে সবসময় থাকতে চাই। আমি জিন খুঁজতে গিয়ে যে একটা পরী পেয়ে যাব এবং এত সুন্দর রূপবতী একটা পরী আমার সাথে থাকবে সেটা আমি কোনোদিন ভাবিনি। আমি জিন পাবো সেটাই কোনোদিন ভাবিনি, আর পরী তো অনেক দূরের বিষয়। আমরা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে রেখেছিলাম। আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা সবসময় একসাথে থাকব। আর আমি তার মোহে একদমই পাগল ছিলাম। আমি পৃথিবীর ভালো মন্দ কিছু বুঝতে পারছিলাম না। আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমি একজন কোরআনের হাফেজ এবং আমার এরকম জিনার সম্পর্কে থাকা একদমই উচিত নয়। কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে যখন মানুষ ভুল করে তখন সে ভুলের সাথেই থাকে, ভুলকে সে ভুল মনে করে না। আমাদের ক্ষেত্রেও সেটাই হলো। আমি পরের দুনিয়ায় গিয়েছি 5 দিন হয়েছে এবং 5 দিন এখানেই থাকি, 5 দিন মাদ্রাসাতেও যায় না। ওদিকে হুজুর এবং আমার বাবা মা আমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। আমি কোথায় গিয়েছি তার জন্য তারা একদম মরিয়া হয়ে উঠেছে। জিনের দুনিয়ায় আমার 5ম দিন চলছে। আমি এবং ওই পরীটা বিছানায় দুজনে শুয়ে আছি, দুজনে পাশাপাশি হাত ধরে শুয়ে আছি। আমি পরীটার দিকে তাকিয়ে আছি। গতরাতে আমি পরীটার সাথে একসাথে ছিলাম। শুধু গত রাতেই নয়, যে 5 দিন এসেছি 5 দিন রাতেই আমি তার সাথে একসঙ্গেই আছি। পরীটার সাথে থাকতে আমার বেশ ভালো লাগছে। আমরা প্রায় অনেক জায়গায় গিয়েছি, সে আমাকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যায়। গতকালকে আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেটা ছিল একটা ফুলের বাগান, এবং এরকম ফুলের আগে আমি কখনো দেখিনি।
সবথেকে ভালো সুগন্ধ বের হয় হচ্ছে পরীটার শরীর থেকে। যখন পরীটার সাথে থাকি, পরীটার শরীরে মেখে থাকি, তখন এই সুগন্ধটা বেশি প্রবল হয়। এটা আমাকে একদম পাগল করে দেয়। এটা কেন করে সেটা আমি জানি না। আর আমি যে একটা মানুষ সেটা আমি দিব্যি ভুলে গিয়েছিলাম। আমি পরীটার সাথে থাকতাম এবং সেখানে তার একটা ঘর ছিল। সেই ঘরের মধ্যে আমি থাকতাম। ওই ঘরটা শুধুমাত্র তারই ছিল। সেখানে মাঝে মধ্যে আসতো। জঙ্গলের মধ্যে একটা ঘর ছিল। আর এর আগে আমি তাকে বলেছি যে তোমার বাবা মা বা যারা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তাদের সাথে দেখা করতে চাই, কারণ আমি জিন কোনোদিন দেখিনি, জিনকে দেখতে চাই। তখন ও বললো কি যে জিন দেখনি, কে বলেছে? এই যে আমার বাসায় কত জিনেরা কাজ করে, এদেরকে তো দেখেছো। তখন ও বললো কি যে না না না, আমি তোমার বাবা মার সাথে দেখা করতে চাই, ওনাদের সাথে কথা বলতে চাই, এবং আমি চাই যে আমাদের বিয়ে হোক। কারণ হচ্ছে গিয়ে এরকম একটা জেনার সম্পর্কে আমি থাকতে চাই না, যেখানে তোমার আমার বিয়ে হচ্ছে না কিন্তু আমরা অনেক কিছু করে ফেলেছি, এটা আসলে ঠিক হচ্ছে না। তখন সে আমাকে বললো কি যে এখন যদি তাদের সাথে দেখা করতে চাই তাহলে অনেক ঝামেলা আছে। আমি বললাম কি ঝামেলা? মেয়েটা বললো কি যে মানে হচ্ছে পরীটা বললো ঝামেলা হচ্ছে গিয়ে আমাদের সম্পর্কের কথা জিননগরের কেউই জানে না, আমাদের নগরের কেউই জানে না। তারা সবাই ভাবে যে আমি এখানে একা একা থাকি, কিন্তু তারা যদি টের পাই যে আমি তোমার সাথে আছি তাহলে হয়তো অনেক কিছু করবে, তোমার ক্ষতিও করতে পারে। কারণ হচ্ছে গিয়ে আমাদের মানুষের সাথে মেশা নিষিদ্ধ আছে। কিছু 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 সংখ্যক জিন আছে যারা কিনা কিছু পীর বা তাদের আন্ডারে থাকে, তাদের সাথে গল্প করে এবং তাদের কাজে হেল্প করে। কিন্তু এমনিতে এরকমভাবে মেলামেশা যেরকমভাবে তুমি আমি করি, এরকম মেলামেশা আমার কেউই গ্রহণ করবে না। তখন আমি বললাম কিছু গ্রহণ করবে না কেন? তাহলে তুমি আমাকে এখানে লুকিয়ে রেখেছো, যদি তারা দেখে ফেলে তাহলে তো ঝামেলা হবে। তখন পরীটা বললো কি যে হ্যাঁ একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি মার সাথে কথা বলছি, মা বলছে কি যে আমি দেখতেছি, কারণ হচ্ছে সে বাবাকে রাজি করাবে। আর আমাদের দুজনের মধ্যে তো সব হয়ে গিয়েছে, আমরা চাইলে এখন বিয়েও করে নিতে পারি। তখন আমি বললাম কি যে হ্যাঁ আমি তোমাকে এটাই বলছিলাম যে আমরা বিয়ে করে নিব। তখন পরীটা বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কয়েকদিন পরে বিয়ে করে নিব। আমি বললাম কি যে আমি অনেক দিন বাড়ি থেকে এসেছি, মাদ্রাসাতে যাই না, বাড়িতেও যাওয়া হয় না, আমার কাছে যাইতে হবে, আমি অনেকদিন দেখি না। তখন পরীটা বললো কি যে আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে আমি আর তুমি যাবো সেখানে। তারপর যেমন কথা তেমন কাজ, বিকালে আমরা সেখানে গেলাম। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে গিয়ে আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে এবং সবার মুখে একটাই কথা যে আমাকে নাকি জিনে ধরে নিয়ে গিয়েছে। কারণ হচ্ছে ওই যে আমি জিনেদের সাথে মেলামেশা করি বা জিনেদের দেখার জন্য অনেক কিছু করতাম ছোটবেলা থেকে, এটা সবাই জানতো, এলাকার সবাই জানতো, মাদ্রাসার সবাই জানতো। তো এলাকায় ছড়াছড়ি হয়ে গিয়েছে যে আমাকে জিনে ধরে নিয়ে গেছে। তো আমি যখন এলাকায় নামলাম তখন আমি তাদেরকে বললাম হ্যাঁ আমাকে জিনে ধরে নিয়ে গেছিলো, জিনের সাথে আমি থাকছি কয়দিন। জিন তো না একটা পরী। তো কেউই বিশ্বাস করে না আমার কথা, কারণ হচ্ছে গিয়ে পরীকে তুলে নিয়ে গেছে। পরী কি হয় নাকি আবার পরীতে মানুষ তুলে নিয়ে যায়, এরকম কেউ বিশ্বাস করতে চায় না। পরী কি আবার হয় নাকি? পরী কি জিনিস? পরী তো গল্পে থাকে। কেউ আমার কথা বিশ্বাস করছিল না। তো আমি বললাম কিছু বিশ্বাস না করলে কর। তো আমার বন্ধু যার সাথে আমি পড়তাম তার সাথে আমার দেখা হলো। সে বললো কিছু কিরে তোরা নাকি পরীতে ধরে নিয়ে গেছিলো, জিনে ধরে নিয়ে গেছিলো। তখন আমি বললাম কিছু আরে না, পরীতে ধরে নিয়ে গেছিলো, জিন তো পরের বিষয়, জিন কোনো ব্যাপার হলো নাকি? পরী আমার এখন গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড একটা পরী। তখন ও বললো কি যে তোমার সাথে মজা করতেছিস তাই না, ঢপ দিচ্ছিস। তখন ওরে বললাম কি যে দোস্ত তোর সাথে আমি মজা করতেছি না, আমি এখানে 2-3 দিন আসি, আবার আমি আমার গার্লফ্রেন্ডের কাছে চলে যাব। আমার গার্লফ্রেন্ড রাত্রেবেলা আসবে, যদি দেখা করতে চাস তাহলে রাত্রেবেলা আমার সাথে আসিস। তখন আমার বন্ধু বললো কি যে তুই সত্যিই মজা করতে পারিস, আচ্ছা ঠিক আছে রাত্রেবেলা দেখবো না কেমন তোর পরী। তো রাত্রেবেলা আমি ঘুমাই পড়ছিলাম, কারণ হচ্ছে মাদ্রাসায় থাকবো কয়েকদিন সিদ্ধান্ত নিয়েছি, পড়ালেখার আর অল্প কিছুদিন বাকি আছে। তো স্বাভাবিকভাবে ও আমাকে জিজ্ঞেস করলো, তখন রাত প্রায় 1টা বাজে, আমি ঘুমাই পড়ছিলাম, আমাকে ঘুম থেকে তুললো। তো লোক যাই উঠবি না, ওট 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 তাড়াতাড়ি চল, তুই নাকি তোর পরি গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবি, চল সেখানে যাই। তো আমি আর ও সেখানে গেলাম। বললাম কি যে এখন ডাকলে কি আসবে, আমি কি ওর কাছকে আসতে বলছি? তো আমাকে বললো কি যে তুই তো বললি কি যে আজকে দেখা করাবি। ওকে আমি মজা করে বলছিলাম যে আজকে দেখা করাবো, আর আমি নিজেই ভুলে গিয়ে ঘুমাই পড়ছিলাম। তখন ওটা আনবো কীভাবে? তো আমি যেটা করলাম, আমরা যেখানে দেখা করেছিলাম আর কি, সর্বপ্রথম যেখানে ও আমাকে দেখেছিল সেখানে আমি গেলাম, গিয়ে আমি ওর নাম ধরে ডাকলাম। ডাকার কিছুক্ষণ পরে আসতেছিল না। তো আমার বন্ধু বলল তুই সত্যি সত্যি ঢপ দিতে পারিস এই রাত্রেবেলা, মানে এক প্রকার অপমান করতেছিল। তো ঠিক তখনই আমার পেছনে হচ্ছে গিয়ে পরীটা মানে হচ্ছে আমার গার্লফ্রেন্ড এসে দাঁড়ালো। তো ও ওইটাকে দেখে একদম ভয়ে থতমত খেয়ে পনেপুঞ্চি পড়ে গেল। তোর কিছু দেখ দোস্ত, তোর পিছনে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো আমি ওকে দেখার সাথে সাথে আমি তাকে গিয়ে বললাম কি যে আরে ময়না পাখি ভালো আছো?
তখন আমি তাকে গিয়ে জড়ায় ধরলাম। তখন আমি বললাম কি যে ওকে বললাম কি যে দেখ আমার পরি গার্লফ্রেন্ড দেখছিস। তো আমি যখন ওকে জড়ায় ধরলাম তো ও ভীষণ রাগান্বিত হয়েছিল, আমাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। বললো কি যে তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে না শুনে ওকে এখানে নিয়ে এসেছো কেন, আর তুমি ওকে আমার কথা বলেছো কেন। এই সর্বপ্রথম আমি ওর এরকম ভয়ানক রূপ দেখলাম। ওর যেরকম ওর যতটা দেখতে না সুন্দর তার থেকে বেশি ওর ভয়ানক রূপ রয়েছে। তারপর আমি বললাম কি যে কী হয়েছে তোমার, তুমি হঠাৎ এরকম ব্যবহার করছো কেন আমার সাথে। তখন ও বললো কি যে তুমি আমার কথা ওকে কেন বলেছো, আর ওকে সাথে করে নিয়ে এসেছো কেন, আমি তো জানি তুমি এখানে একা আসবা, সেই জন্য আমি এখানে এসেছি। তখন আমার বন্ধুটি বলল আপনি ভুল বুঝবেন না, আমি ওকে জোরাজোরি করেছিলাম। আমার হঠাৎ করে পায়ের নিচের মাটি সরে গেল, কারণ হচ্ছে গিয়ে ও আমার সাথে কোনোদিনই এমন করেনি, আজকে এমন করলো কেন, এরকম খারাপ আচরণ করলো। তখন ও আমাকে হাত ধরে তুলে বললো কি যে তুমি জানো যে আমাদের কারোর সাথে দেখা করার নিয়ম নেই, আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করি, কিন্তু তুমি ওকে নিয়ে এসেছো আমাকে দেখা করার জন্য, ও যদি সবাইকে বলে দেয়। তখন আমি বললাম কি যে ও বলবে না, আমার প্রিয় বন্ধু এবং ওইগুলো গোপন রাখবে। তখন ও বললো কি যে না তুমি মানুষদেরকে চেনো না, আমরা ভালো মতো চিনি, মানুষরা খুবই খারাপ হয়। তখন আমি বললাম কি যে আমিও কি তাহলে খারাপ। ও বললো কি যে না তুমি না। তো আমি বললাম কি যে ভালো মতো বলো আমিও কি তাহলে খারাপ। পরীটা বললো কি যে হ্যাঁ তুমিও অনেকাংশে খারাপ, কিন্তু ভালো খারাপ মিলিয়েই তো মানুষ পড়ি, আমরাও খারাপ, তাতে কি হয়েছে। তখন এই কথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম, কারণ হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি তিরস্কারও খুবই কষ্ট না দেয়, খুবই যন্ত্রণাদায়ক। তো আমি তাকে বললাম কি আচ্ছা ঠিক আছে ভালো থাকো। আমি আমার বন্ধুর হাত ধরে ওইখান থেকে চলে আসলাম। ওই দিন রাত্রেবেলা সারা রাত আমার ঘুম হলো না। এরকম করে 2 দিন কেটে গেলেও পরীটা আমার কাছে আসলো না। আমি তাকে ছাড়া থাকতে পারছিলাম না। পরের দিন সন্ধ্যাবেলা আমি তার কাছে সত্যি সত্যি চলে গেলাম, কারণ হচ্ছে কি তাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। আমি তাকে গিয়ে ডাকলাম, কিন্তু সে একদমই সাড়া দিল না। আমি আবার কান্না করতে করতে মাদ্রাসায় ফিরে আসলাম। এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। সপ্তাহখানিকের মধ্যে একদিনও তার দেখা আমি পেলাম না। সে কোথায় গিয়েছে, কি করছে বা কার সাথে আছে সেসব কিছুই আমি জানি না, কারণ তার সাথে তো আমি দেখাই করতে পারছি না। সে থাকে কোথায় আর আমি থাকি কোথায়। তার মধ্যে যদি অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমি তাকে গিয়ে দেখা করে আসতাম, তার সাথে কথা বলতাম, কিন্তু আমি তো সেটা পারছি না। সে আমার সাথে কি এরকমটা সত্যি সত্যি করতে পারছে, নাকি এটা আমি স্বপ্নে দেখছি। হঠাৎ করে একজন চেনা মানুষ অচেনা হয়ে গেল কিভাবে, দুঃখিত। হঠাৎ করে একজন চেনা অপরিচিত হয়ে গেল, সে তো মানুষ নয়, সে তো পরি, আমি তাকে মানুষ বলে ফেলেছি। এটা ভুলে তাকে বলে ফেলেছি। আসলে কি সে এমন নাকি অন্যরকম, আমার কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলাম। মনে মনে ভাবলাম যে শুধুমাত্র এই সামান্য ঘটনার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সাথে দেখা করতে আসে না, তার কি একটু কষ্ট লাগে না? তার মনে হয় মানুষের মতো ফিলিংস নাই। আমার যেরকম কষ্ট হচ্ছে সেরকম ফিলিংস হয়তো তার নাই। আমার বুঝতে একটু বাকি রইল না যে সে শুধুমাত্র স্বার্থের জন্য আমার সাথে ছিল। তাকে আমি ঘৃণা করতে শুরু করলাম, কিন্তু আমার তো কষ্ট হতো, থাকতে খারাপ লাগতো অনেক বেশি। তো ওই ঘটনার প্রায় 10 দিন পরে আমি রাত্রিবেলা ঘুমাই আসি আমার বাসায়, আমার গ্রামে আর কি, যেখানে বাবা আমার বাসায়, ছুটিতে আমি গেছি বাড়িতে। তো সেখানে আমি শুয়ে আছি। হঠাৎ করে জানালা দিয়ে দেখলাম একটা জোরে বাতাস আমার জানালার পার জোরে 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 আর কি বাড়ি খেলো। তো আমি সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার। আমি দেখলাম যে জানালা দিয়ে খুব ঠান্ডা বাতাস আসতেছে। এই সময় তো ঠান্ডা বাতাস আসার কথা না। তো আমি যখন উঠলাম, ওটার সাথে সাথে দেখি জানালার বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে এবং সাদা ধবধবে কাপড় পরা। আমি সেটা দেখে কিঞ্চিত ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তো আমি জানালার কাছে যে গিয়ে যে জানালাটা বন্ধ করব সেই সাহসটা হচ্ছিল না। তখন ভালো মতো লক্ষ্য করার পরে দেখলাম এটা আর কেউ নয়, এটা সেই পরীটা, এবং সে আমার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে জানালা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে তার চেহারা আমি দেখতে চাই না। সে সামান্য একটা বিষয় নিয়ে আমার সাথে এরকম করেছে, তার সাথে আমি থাকতে চাই না। আমাকে কষ্ট দিয়েছে টানা 10 দিন, আমি তার সাথে থাকতেই চাই না। তো সে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি তো সব জানালা দরজা বন্ধ করে দিয়েছি, তবুও সে ঘরের মধ্যে ঢুকে গেল, কারণ সে পড়ি, সে সব কিছু পারে। সে আমার হাত ধরে বললো কি যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও এবং আমার সাথে চলো, আমার সাথে তুমি থাকবা। তাই আমি বললাম কি যে একদমই না, তুমি আমার কাছে আসবা না, তুমি এখান থেকে দয়া করে চলে যাও, দয়া করে আমার কাছে একদমই আসবা না। আমি তাকে রাগ করে কথাগুলো বললাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে সে আমার আশেপাশে থাকুক। এরপর দেখলাম সে এখান থেকে চলে গিয়েছে। এরপরে 2 মাস প্রায় আমি তার সাথে কোনো দেখা পাইনি। 2 মাস পরে হঠাৎ করে আমি মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলাম রাত্রেবেলা খাবার খাওয়ার জন্য। আর রাত্রে হচ্ছে তখন প্রায় 8টার বেশি হবে। তো আমি একা একা আসছিলাম, আমার মনটা ভীষণ খারাপ ছিল ওই দিনকে। তো হঠাৎ করে দেখলাম একটা মৃদুমন্দ বাতাস আসা শুরু করলো, এবং বাতাসের সাথে সেই ঘ্রাণটা ভেসে আসছিল, যে ঘ্রাণটা আমি সবসময় ওই পরীটার আশেপাশে থাকলে পেতাম।
আমার বুঝতে একটুও বাকি রইল না যে সে আমার আশেপাশে আছে বা আমার কাছে দেখা করতে এসেছে। আবার আমার কাছে সে কি চায়, সে তার স্বার্থ তো দেখাই দিছে, সে তার আসল চেহারাও দেখাই দিছে। তো সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম কি যে তুমি আমার কাছে কি চাও, আবার তুমি যে এরকমভাবে আসো আবার চলে যাও, আমার তো একটা অনুভূতি আছে, তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে আমার অনুভূতির সাথে খেলা করেছো, আর এখন আবার কি চাইতে এখানে আসছো, কি চাও তুমি আমার কাছে বলো। তো পরীটা আমাকে বলল, আমার কথা তুমি পুরোপুরিভাবে শোনো, না শুনলে হয়তো বুঝতে পারবে না। আমি বললাম তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। তারপর পরীটা আমাকে বললো কি যে আমার কথা শোনো, তারপরে আমি সেখান থেকে চলে যাব। আমি এই 2 মাস তোমার কাছে কেন আসতে পারিনি, বা সেই প্রথম ওদিনকে দেখা করার পর কেন আসতে পারিনি সেটা তো তুমি জানতে চাইলে না কখনো। তুমি শুধু তোমার রাগ নিয়ে আছো, তোমার অভিমান নিয়ে আছো, কিন্তু কি হয়েছিল আমার সাথে সেটা তো তুমি জানতে চাইলে না। তখন আমি বললাম কি যে আমার জানার দরকার নাই, তুমি চলে যাও দয়া করে এখান থেকে। তখন ও বললো কি যে তোমাকে জানতেই হবে, কারণ হচ্ছে তুমি আমাকে ভুল বোঝো, সেটা আমি কখনোই চাই না। আমি বললাম কি যে আমি তোমাকে ভুল বুঝছি না, তুমি দয়া করে চলে যাও, অনেক কষ্টে তোমাকে ভুলে আছি, আমি চাই না নতুন করে আবার তোমার সাথে জড়াতে। তখন সে আমাকে বলল কি যে আমার কথা তোমাকে শুনতেই হবে। প্রথম দিন যখন তোমার বন্ধুর সাথে দেখা করে ওইখানকে চলে গেলাম, তখন আমাদেরকে দেখে ফেলেছিল হচ্ছে একটা কামেল জিন। সে দেখে আমার বাবাকে সব বলে দিয়েছিল, এবং বলে দেওয়ার পরে বাবা আমাকে নিয়ে অনেক কথা শোনায়। আমি একটা মানুষের সাথে মিশছি, কিন্তু সে জানতো না যে তোমার সাথে আমি কি করেছি, সেসব কিছুই জানতো না। তোমার সাথে সম্পর্ক ছিল, তুমি আমার বাসায় গিয়ে কয়েকদিন ছিলে, সেসব কোনো ঘটনাই তারা জানে না। তো সে স্বাভাবিকভাবে আমাকে বকে ঝোঁকে কয়েকদিন তার আন্ডারে রাখলো, আমাকে কোথাও যেতে দিত না। তো 10 দিনের মাথায় আমি এক প্রকার লুকিয়ে তোমার সাথে দিন দেখা করতে এসেছিলাম, কিন্তু তুমি সেদিন আমার কোনো কথা শুনতে চাওনি, আমাকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছিলে। এবং আমি লুকিয়ে যে এখান থেকে দেখা করতে এসেছিলাম সেটাও বাবা দেখে ফেলেছিল, এবং বাবার যে কামেল জিনরা আছে তারা দেখে ফেলেছিল যে আমি তোমার সাথে বেড়াতে আসি। কিন্তু আসল ঘটনা তখনই ঘটে, আমি চেয়েছিলাম তোমার কাছে আসতে, কিন্তু আমার বাবা কখনোই তোমার সাথে মিশতে দেয়নি বা তোমার কাছাপাশে আসতে দেয়নি। আমাকে বলেছে যে যদি আমি তোমার কাছে আসি বা তোমার সাথে মিশি তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, এবং সেই সাথে তোমার বংশ নির্বংশ করে দিবে। আমি কি করে পারি যে তোমাকে নির্বংশ করতে, তোমাকে মেরে ফেলতে? তোমার বংশধর আমি আমার পেটে নিয়ে বসবাস করছি, আমাদের বংশধর। এই কথা শোনার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম আমাদের বংশধর মানে? তখন ওই পরীটা বলল কি যে হ্যাঁ, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, এবং আমার পেটে তোমার সন্তান রয়েছে। আমি বললাম কি যে এটা কিভাবে সম্ভব? মানুষ এবং পরীর সম্মিলনে সন্তান হয় নাকি? অদ্ভুত কথা। তখন পরীটা বলল কি যে মিলন যেহেতু সম্ভব হয়েছে, তাহলে সন্তান হওয়াটা অসম্ভব কিসের? তুমি তোমার সাথে থেকেছো এবং আমরা মিলিত হয়েছি, তো সেই ক্ষেত্রে সন্তান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমি কিভাবে বলবো এটা? এই কথা শুনে আমি খুশিতে তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু আমার ভয়ও লাগছিল, কারণ হচ্ছে কি আমার বয়সই বা কত, 20 বছর মাত্র। এই বয়সে আমি সন্তানের বাবা হয়ে যাচ্ছি, ভাবতেই অবাক লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা দুজন তো বিয়েও করিনি, তাহলে এটা কি জায়েজ হবে? আমার অনেক কিছু ভাবনা মাথার ভিতরে চলে আসলো। আমি তাকে বললাম কি যে এখন কি হবে তাহলে? আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম। তখন পরীটা বললো কি যে তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, তোমার সাথে থাকবো, আমার সাথে যাবা? আমি বললাম কি যে হ্যাঁ অবশ্যই যাব। তারপর ওইখান থেকে আমরা দুজন উড়াল দিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই আমাদের সামনে 4-5 জন জিন চলে আসে, এবং জিন এসে সেখানে দাঁড়ায়। জিন এসে আমাকে অনেক মারধর করে এবং ওই পরীটাকে তুলে নিয়ে যায়, মানে হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন চেয়েছিলাম ওদিনকে বিয়ে করে আমরা একসাথে থাকতে চেয়েছিলাম, সংসার বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তারা মেরে ধরে তাকে নিয়ে যায় এবং আমার সন্তান সহ তাকে নিয়ে যায়। ওদিনকে যখন আমাকে মেরে ফেলে রেখেছিল, দেখছিলাম যে আমার পরি গার্লফ্রেন্ডের চোখ দিয়ে গল গল করে পানি পড়ছিল, সে আমাকে ছেড়ে একদমই যেতে চাইছিল না। ওই ঘটনার পর থেকে আমি আর কোনো দিনই তাদের দেখা পাইনি। তারা কোথায় গিয়েছে, কেমন আছে, আমি কিছুই জানি না। আমি এখনও আমার ওই পরি গার্লফ্রেন্ডকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চেয়েছিলাম, সেটা এখনও মনে করি। আমার সন্তানের কি হয়েছিল? আমার সন্তান কি জন্ম নিয়েছিল? আমার সন্তান কি আছে? মাঝে মধ্যে আমার আশেপাশে কিছু একটা অনুভব করি। আমার মনে হয় যে আমার সন্তান এবং আমার ওই বউ দুজনেই আমার সাথে দেখা করতে আসে, কিন্তু আমার সামনে আসার সাহস পায় না, বা আমার সামনে আসার অনুমতি নেই। হয়তো কোনো একদিন আমার সন্তান আমাকে এসে বলবে কি যে বাবা, আমি তোমার সন্তান, তোমার জিন সন্তান। আমি এখনও প্রতীক্ষায় থাকি যে কেউ একজন আমার কাছে আসবে। ঘটনার আজকে 15 বছর কেটে গিয়েছে, এখন আমার বয়স প্রায় 35 বছর। এখনও সময় আছে, আমি অপেক্ষায় থাকি যে আমার স্ত্রী এবং সন্তান কখন আমার কাছে আসবে।
যদিও আমাদের বিয়ে হয়নি, তবুও আমি তাকে স্ত্রীরূপেই সম্মান করি। এখনও তাদের কথা মনে পড়লে আমি কষ্টে ভেঙে পড়ি, আমার কান্না চলে আসে, আমার অনেক খারাপ লাগে।